হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়ো এলিভেট। আশা করি সকলেই ভালো আছো। তো আগের দিন আগের যে ক্লাসটা হয়েছিল সেটা কিন্তু আমাদের ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার হয়েছিল। সেটা আমাদের ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম। তো এই সেকেন্ড চ্যাপ্টারে আমরা কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন করেছিলাম সেকেন্ড চ্যাপ্টার থেকে, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করেছিলাম। আজকে যেটা আমরা কমপ্লিট করবো সেটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টারের নাম হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। এবার এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করব। আমাদের এই সিরিজটা কি হচ্ছে, যে টার্গেট 50-50, যেটা এই সিরিজে আমরা টোটাল 10টা চ্যাপ্টার করাবো। তার মধ্যে ক্লাস 9-এর 5টা চ্যাপ্টার অ্যান্ড ক্লাস 10-এর 5টা চ্যাপ্টার। তার মধ্যে আমাদের ক্লাস 9-এর থার্ড চ্যাপ্টার চলছে। এই 9 কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ক্লাস 10 শুরু করব। ক্লিয়ার? চলো তাহলে আজকে শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন: যদি কোনো শ্বেত রক্তকণিকার 2 থেকে 7টি লটি থাকে তাহলে সেটি কি? তাহলে শ্বেত রক্তকণিকার 2 থেকে যদি 7টি লটি থাকে তাহলে সেইটা কি হবে? ইওসিনোফিল, মনোসাইট, নিউট্রোফিল অ্যান্ড বেসোফিল, কোনটা হবে? তাহলে ফার্স্ট কথা হচ্ছে, আমাদের এই শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমাদের জানতে হবে। এই শ্বেত রক্তকণিকা ইংরেজি নাম হচ্ছে WBC। এই শ্বেত রক্তকণিকা ইংরেজি নাম হচ্ছে WBC। এবার এই শ্বেত রক্তকণিকা যদি চলে যায়, শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের কি করে, রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। কি বললাম? রোগ জীবাণু ডেস্ট্রয় করে। রোগ জীবাণু ডেস্ট্রয় করা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। এবার এই শ্বেত রক্তকণিকা আবার দু রকম, একটা হচ্ছে দানাদার আর একটা হচ্ছে অদানাদার। এই দানাদারের মধ্যে যদি চলে যায়, দানাদারের মধ্যে আমরা এক নম্বর পড়ব নিউট্রোফিল, 2 নম্বর পড়ব ইওসিনোফিল, 3 নম্বর পড়ব বেসোফিল। ক্লিয়ার? অ্যান্ড যদি অদানাদারের মধ্যে চলে যায়, তাহলে অদানাদারের মধ্যে আমরা পড়ব লিম্ফোসাইট, লিম্ফোসাইট, 2 নম্বর হচ্ছে মনোসাইট। এই হচ্ছে আমরা শ্বেত রক্তকণিকা। এইবার যদি চলে যায়, এদের কাজগুলো যদি চলে যায়, তাহলে কাজগুলো রিলেটেড যেগুলো কোশ্চেন, যেমন নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। ক্লিয়ার? তারপর যদি ইওসিনোফিল চলে যায়, অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল যদি চলে যায়, বেসোফিল আমাদের কি করে, আমাদের ইনফ্লেমেটরি সিস্টেম হিসেবে কাজ করে। হচ্ছে। লিম্ফোসাইট যদি চলে যায়, তাহলে এইটি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্ড মনোসাইট যদি চলে যায়, মনোসাইট আমাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কাজ করে। এইবার কথা হচ্ছে যে এই ডব্লিউবিসির নিজস্ব নিউক্লিয়াস আছে। এবার এই নিউক্লিয়াসগুলো ডব্লিউবিসির বিভিন্ন রকম নিউক্লিয়াস থাকে। তাহলে যদি আমরা দেখি, তাহলে এখানে ইওসিনোফিল, মনোসাইট, নিউট্রোফিল এবং বেসোফিল, এদের যদি নিউক্লিয়াসগুলো দেখি, তাহলে আমরা আলটিমেটলি এই নিউট্রোফিল যে কোষটা আছে বা নিউক্লিওফিল যে শ্বেত রক্তকণিকা আছে, তাহলে এর দেখব যে যদি আমরা এর নিউক্লিয়াসটা দেখি, এরকম অনেকগুলো লতিযুক্ত দেখতে পাবো। এরকম ওর নিউক্লিয়াসটা হতে পারে, ঠিক আছে? এরকম অনেকগুলো লতিযুক্ত। তাহলে এইটা সঠিক উত্তর হয়ে যাবে নিউট্রোফিল। তাহলে কোন শ্বেত রক্তকণিকার 2 থেকে 7টি লতিযুক্ত থাকতে পারে? আমাদের নিউট্রোফিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনী উৎপন্ন হয়?
বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, কোনটা থেকে তৈরি হয়? তাহলে মহাধমনী। তাহলে ধমনী আর শিরা কি? যদি আমরা শিরা দেখি, শিরা ধমনী, ধমনী। তাহলে শিরা যদি আমরা দেখি, শিরা জেনারেলি CO2 অক্সিজেন পরিবহন করে, CO2 মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী সাধারণত অক্সিজেন রক্ত পরিবহন করে। হ্যাঁ, এর ব্যতিক্রমও আছে। যদি আমরা পালমোনারি শিরা কিন্তু আমাদের অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা। ফুসফুসের শিরা কিন্তু আমাদের কি পরিবহন করছে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে। আর ধমনীর মধ্যে ফুসফুসীয় ধমনী, এটা কিন্তু আবার কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবহন করে। বোঝা গেল? এইবার যদি চলে যায়, আমাদের বলছে মহাধমনী কোথা থেকে উৎপত্তি হচ্ছে। তাহলে আমরা যদি একটা সিম্পল একটা হার্টের ড্রয়িং করি, তাহলে এই হার্টের ড্রয়িংয়ে আমাদের কয়টা প্রকোষ্ঠ হবে? 4টা প্রকোষ্ঠ হবে, 2টো অলিন্দ এবং 2টো নিলয়, তাই তো? তাহলে এই দিকেরটা চলে যায়, এটা হচ্ছে বাম অলিন্দ, আচ্ছা, এটা বাম অলিন্দ, এবং এটা হচ্ছে বাম নিলয়, এটা হচ্ছে ডান অলিন্দ, আর এটা ডান নিলয়। এইবার যদি আমরা মহাধমনী দেখি, তাহলে মহাধমনী তৈরি হচ্ছে মহাধমনী তৈরি হবে কোথায়? মহাধমনী তৈরি হতে গেলে পরে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো ধমনী বলেছে, তাই তো? ধমনী বলেছে। তাহলে মহাধমনী যদি দেখি আমরা, ব্যাস, তাহলে মহাধমনী আমাদের এই বাম নিলয় থেকে রক্তটাকে, এটার নাম হচ্ছে মহাধমনী কোথা থেকে হচ্ছে? বাম নিলয় থেকে উৎপন্ন হয়ে এইরকম জালিকার মধ্যে প্রবেশ করেছে বা পুরো দেহের মধ্যে প্রবেশ করেছে, ঠিক আছে? এটা জালিকার মধ্যে প্রবেশ করেছে বা পুরো দেহের মধ্যে প্রবেশ করেছে। তাহলে মহাধমনী কোথা থেকে উৎপত্তি হয়েছে? দেখো কোথায় আছে? বাম নিলয়। তাহলে বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আচ্ছা, এখানে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে এখানে বাইকাস্পিড বা দ্বিপত্র কপাটিকা থাকে, ঠিক আছে? আর ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা থাকে, এটার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা থাকে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। বইফুলকা বা বুকগিল নামক শ্বাসঅঙ্গটি দেখা যায় এমন একটা প্রাণীর নাম। বুকগিল দেখা যায় এমন। বুকগিল মানে কি? বুকগিল মানে হচ্ছে, গিল মানে তো জানি আমরা ফুলকা, তাই তো? এবার বুকগিল মানে বইয়ের মতন দেখতে ফুলকাগুলো, এইরকম ফুলকাগুলো, ঠিক আছে? এইরকম ফুলকাগুলো দেখতে, সেই জন্য এর নাম হচ্ছে বুকগিল। এই রকম ফুলকা কোথায় দেখা যায়? এই রকম ফুলকা তোমরা মনে করো তাড়াতাড়ি, এইরকম ফুলকা কোথায় দেখা যায় যদি আমরা বলি, তাহলে এইরকম ফুলকা আমাদের দেখা যায় টোটালি আমাদের রাজ কাঁকড়া। তাহলে রাজ কাঁকড়া দেখো কত নম্বর অপশান আছে? রাজ কাঁকড়া আমাদের 3 নম্বর অপশান আছে, তাই তো? তাহলে আমাদের রাজ কাঁকড়ার ক্ষেত্রে এরকম ফুলকা দেখা যায়। সঠিক উত্তর সি নম্বরটা, আমাদের সঠিক উত্তর সি নম্বরটা। তারপরের কোশ্চেনে যদি চলে যায়, সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটে উদ্ভিদের যে অংশে, সেটি কি? তাহলে বাষ্পমোচন কোথায় বেশি ঘটে? তাহলে কি বলছে? পত্ররন্ধ্র দ্বারা, লেন্টিসেল দ্বারা, কিউটিকল দ্বারা, জলরন্ধ্র দ্বারা। তাহলে এই লেন্টিসেল, কিউটিকল, জলরন্ধ্র এগুলোতে কিন্তু খুব লো পরিমাণে বাষ্পমোচন ঘটে, আমরা সেটা জানি। লেন্টিসেল কি? যদি আমরা এক এক করে এখান থেকে ডেসক্রাইব করি, লেন্টিসেল হচ্ছে গাছের কাণ্ডের মধ্যে ছোট ছিদ্র থাকে,
ছিদ্র ছিদ্র থাকে, এগুলো লেন্টিসেল বলা হয়, ঠিক আছে। এগুলোতে বাষ্পমোচন রোধ করতে পারে। কিউটিকল, যদি ক্যাকটাস জাতীয় গাছের পাতার যদি উপরে যদি দেখি তাহলে সেখানে কিউটিকল থাকে। এই কিউটিকলের লেয়ার দিয়ে যখন বাষ্পমোচন হয়, কিউটিকলের লেয়ার বাষ্পমোচন। জলরন্ধ্র দ্বারা মানে হাইড্রাথ্রোড, হাইড্রাথ্রোড মানে যদি টমেটো গাছের পাতার দেখো, টমেটো গাছের পাতার কিনারায় এগুলোতে জল জমে থাকে, দেখবে সন্ধ্যাবেলা জল জমে থাকে, এগুলোতে জল জমে থাকে, এগুলোকে বলা হয় হাইড্রাথ্রোড, ঠিক আছে। এগুলোকে বলা হয় হাইড্রাথ্রোড। এগুলোতে পত্ররন্ধ্র করে, কিন্তু এগুলোতে অত পরিমাণে পত্ররন্ধ্র না। সবচেয়ে বেশি মানে জল বাষ্পমোচন হয় হচ্ছে পাতার পত্র দ্বারা। তার মানে কি বলছে, পাতার পত্র দ্বারা বলতে কী বোঝাচ্ছে, পাতার পত্র রন্ধ্র দ্বারা। মানে স্টোমাটা পড়েছি, যদি এইটা যদি কোনো একটা লিফ হয়, এইটা ধরে নাও কোনো একটা লিফ, এই লিফের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, প্রচুর ছোট ছোট ছিদ্র থাকে। সেটা কিন্তু লিফের মানে পাতার নিচের সাইডে, নিচের প্রান্তে এরকম ছোট ছোট ছিদ্র থাকে। এবার এই ছিদ্রটাকে যদি একটু বড় করে দেখা যায়, দেখবো এই ছিদ্রটার দুপাশে এরকম দুটো কোষ আছে, এই লাল দুটো কোষকে বলা হয় রক্ষী কোষ। এগুলোকে কি বলা হচ্ছে, রক্ষী কোষ। এবার রক্ষী কোষের পাশগুলো দিয়ে এগুলোদের সহকারী কোষ আছে, তাহলে এগুলোর নাম কি, সহকারী কোষ। এবার রক্ষী কোষের মাঝে মাঝে এরকম ক্লোরোফিল আছে, এগুলো হচ্ছে ক্লোরোফিল। এবার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এটাকে বলা হয় পত্ররন্ধ্র, এইখানে জলটা জমে থাকে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্রের একটা গঠন, রক্ষী কোষ থাকে। এবার এই রক্ষী কোষ কী করে, এই পত্ররন্ধ্রটাকে খুলতে বা বন্ধ করতে সাহায্য করে। তারপরের কোশ্চেনে চলে যায়, সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি কী। তাহলে সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান যদি রঞ্জক দেখি, তাহলে কেবলমাত্র আমাদের এই ক্লোরোফিল হচ্ছে মেন পিগমেন্ট। ক্লোরোফিল হচ্ছে মেন পিগমেন্ট। তা বাদে যেগুলো ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোবিলিন, এরা হচ্ছে হেল্পার। তাহলে মনে থাকবে, এরা কিন্তু নিজেরা সালোক সংশ্লেষ করতে পারে না, এরা কেবলমাত্র ক্লোরোফিলকে হেল্প করে, ক্লিয়ার। এটা হচ্ছে সালোক সংশ্লেষ, তাই তো। আচ্ছা, তাহলে তোমাদের যদি আরেকটা কোশ্চেন বলি, যে সালোক সংশ্লেষে যে জল উৎপন্ন হয়, আলোক দশায় যে জল উৎপন্ন হয়, সে জলের উৎস কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন দেন C6H12O6, এইটারও উৎস কি, এই C6H12O6, এইটার মধ্যে যে 6 মানে কার্বন আছে, এটার মধ্যে যে কার্বন, এই কার্বনের উৎস কি, ক্লিয়ার। এই দুটো তোমাদের হোমওয়ার্ক কমেন্টে অবশ্যই জানাবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলের উৎস কি, উৎপন্ন অক্সিজেনের উৎস কি, আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের মধ্যে যে কার্বন আছে সেই কার্বনের উৎস কি। তারপরের কোশ্চেনে চলে যায়, কোনো শিশুর মাড়ি ফুলে রক্তক্ষরণ ঘটছে, তাকে কি খেতে দিলে তার রক্তক্ষরণ বন্ধ করে কে, এটা হচ্ছে আমাদের সঠিক কোশ্চেন। তার মানে কি হচ্ছে, বলছে মাড়ি ফুলে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাই তো। মাড়ি ফুলে যদি রক্তক্ষরণ হয়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই মাড়ি ফুলে রক্তক্ষরণ, এটা হচ্ছে স্কারভির লক্ষণ। তাহলে স্কারভি ঠিক হয় কি খেলে পারে, স্কারভি ঠিক হয় হচ্ছে ভিটামিন সি খেলে পারে। ভিটামিন সি কোথায় থাকে, লেবুতে থাকে ভিটামিন সি। তাহলে দেখো, কোনো শিশু মাড়ি ফুলে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে তাকে কি খেতে দিবে, তাহলে ভিজে ছোলা, ডিম, পাতিলেবু, গাজর। তাহলে এখানে দেখো লেবু বলেছি, টক জাতীয়, তার মানে পাতিলেবু, সি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের সালোক সংশ্লেষের মেন হচ্ছে ক্লোরোফিল, এখানেও সি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর, ক্লিয়ার। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি বাষ্পমোচন হয় পত্ররন্ধ্র দিয়ে, এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে চলে যায়, ভিলাই এর লসিকা বাহকে কি বলা হয়।
অ্যাকচুয়ালি ভিলাই এর লসিকা বাহকে কী বলা হয় এটা জানতে গেলে আমাকে আগে জানতে হবে ভিলাই বা ভিলাস কি। আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্ত দেখো তাহলে এখান থেকে আমাদের খাবারগুলো আসে, এই খাবারগুলো এসে একটা পার্ট পরে এরকম একটা স্টোমাকে বা পাকস্থলীতে পরিণত হয়ে যাবে। এবার পাকস্থলীর পরে এইটা আমাদের ক্ষুদ্রান্ত দিয়ে এই দিক দিয়ে আসবে, এইভাবে করে যাবে, এইভাবে গিয়ে একটা পার্ট ও কী করবে আস্তে আস্তে এরকম ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে। এই ব্লু কালারের যেটা হচ্ছে এটা হচ্ছে বৃহদ্দন্ত, ঠিক আছে, এটা হচ্ছে বৃহদ্দন্ত। তাহলে এই ইয়েলো কালারের পার্ট, যেটা ইয়েলো কালারের পার্ট, এই যে আমি ইয়েলোটা এরকম দাগ দিচ্ছি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, এটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত যদি দেখি, ক্ষুদ্রান্ত হচ্ছে এইরকম ক্ষুদ্রান্তের ওয়ালটা, মানে ক্ষুদ্রান্ত একটা পাইপের মতো অংশ। এবার এই ক্ষুদ্রান্তের ভিতরে অসংখ্য এরকম আঙ্গুলের মতন স্ট্রাকচার আছে, যেগুলোকে বলা হয় ভিলাই বা ভিলাস, সেগুলোকে বলা হচ্ছে ভিলাই বা ভিলাস। এবার এই ভিলাইগুলো যদি দেখি আমরা, ভিলাইগুলো হচ্ছে এইরকম, ঠিক আছে। এবার এই ভিলাইয়ের ভেতরে প্রচুর প্রচুর রক্তজালক প্রবাহিত করে, এগুলো হচ্ছে রক্তজালক, এগুলো হচ্ছে রক্তজালক, ঠিক আছে। এইবার কি বলছে যে এই ভিলাইয়ের ভেতরে লসিকা বাহকে কী বলে। এবার লসিকা বাহকে ঘিরা আছে, মানে এই রক্তবাহকে ঘিরা আছে কিছু লসিকা বাহ, এই ব্লুটা হচ্ছে লসিকা বাহ। তাহলে ভিলাইয়ের লসিকা বাহকে কী বলা হয়, একটা হচ্ছে ল্যাকটিয়াল আর একটা হচ্ছে পরম্বিনী। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, আমাদের ভিলাইয়ের মধ্যে যে লসিকা বাহ আছে সেগুলোতে কিন্তু দুটোই, দেন আমাদের দুটোতেই কি কি পাওয়া যাচ্ছে, আমাদের এই মানে লসিকাবাহ, মানে অ্যাকচুয়ালি আমাদের ভিলাইয়ের ভিতরে যে লসিকাবাহ আছে সেই লসিকাবাহকে ল্যাকটিয়াল এবং পয়ম্বিনী দুটোই বলা হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, এ এবং বি উভয়ই, তার মানে সি নম্বরটা আমাদের সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে চলে যাই, সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে। তাহলে ভাজক কলায় কিন্তু সালোক সংশ্লেষ ঘটে না, তাহলে ভাজক কলায় সালোক সংশ্লেষ ঘটে না, ভাজক কলা কিন্তু বিভাজনে সক্ষম, বিভাজন সক্ষম। ভাজক কলা, স্থায়ী কলা, স্থায়ী কলা কিন্তু মানে সালোক সংশ্লেষ হয় না, তাহলে এটা হচ্ছে বিভাজন অক্ষম, বিভাজন অক্ষম। জাইলেম কলা কি করে, জাইলেম কলা, জাইলেম কলা রুট থেকে, রুট থেকে লিফে, লিফে কি কন্টেন্ট করে, H2O ওয়াটার নিয়ে যায়, ক্লিয়ার। তাহলে আমাদের থাকলো মেসোফিল কলা। তাহলে পাতার মধ্যে সালোক সংশ্লেষের সময় অ্যাকচুয়ালি কী হচ্ছে, পাতার মধ্যে মেসোফিল কলা থাকে। এই মেসোফিল কলাগুলো যদি দেখি, তাহলে পাতার উপরের স্তরে আমার এরকম আপার এপিডার্মিস আছে, পাতার উপরের স্তরে এরকম আপার এপিডার্মিস আছে, লোয়ার স্তরে এটা লোয়ার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। এখানে স্টোমাটা আছে, এখানে স্টোমাটা আছে, তাহলে এটার নাম কি, স্টোমাটা। দিস ইজ আপার এপিডার্মিস, আপার এপিডার্মিস, আর অ্যান্ড দিস লোয়ার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস। এবার আপার এবং লোয়ার এপিডার্মিসের মাঝে এরকম লম্বা লম্বা মেসোফিল সেল থাকে, এগুলো কি হচ্ছে মেসোফিল সেল। এই মেসোফিল সেল, এই মেসোফিল সেলের মধ্যে যদি আমরা নোটিশ করি, এর মধ্যেই এরকম ক্লোরোফিল থাকে, তাহলে মেসোফিল সেলের মধ্যে ক্লোরোফিল থাকে। তাহলে কি বলছে, পাতার কোন কলায় সালোক সংশ্লেষ, আর যেখানে ক্লোরোফিল থাকবে, ক্লোরোফিল থাকবে, আর ক্লোরোফিল থাকলে পরে ফটোসিনথেসিস হবে, ফটোসিনথেসিস হবে, সালোক সংশ্লেষ হবে। তাহলে পাতার কোথায়, সবুজ পাতার কোন অংশে সালোক সংশ্লেষ হয়, বি নম্বর মেসোফিল সেলে সালোক সংশ্লেষ হয়, ক্লিয়ার। তারপরে যদি চলে যাই আমরা নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্নে গ্লুকোজ সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয়। তাহলে সালোক সংশ্লেষ অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ফটোসিনথেসিস প্রক্রিয়াটা কি, ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হচ্ছে অজৈব পদার্থকে, অজৈব পদার্থকে, অজৈব পদার্থকে জৈবতে কনভার্ট করা, জৈব পদার্থের উপরে কনভার্ট করা। এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অজৈব পদার্থ কে কে ছিল, জল ছিল,
লাইট ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, এগুলোকে জৈব পদার্থ কোনটা? জৈব পদার্থ হচ্ছে C6H12O6 গ্লুকোজে কনভার্ট করা, তাই তো। এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ সৌরশক্তি কোন শক্তির উপরে? তাহলে সৌরশক্তিকে কোন শক্তির উপর আবদ্ধ করছে? তাহলে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি, তাপ শক্তি, গতিশক্তি এবং স্থৈতিক শক্তি। অ্যাকচুয়ালি এই হিসাব মতো ধরলে পারে এই দুটোই হয়, স্থৈতিক শক্তি এবং রাসায়নিক শক্তি, এই দুটোই অ্যান্সার হবে, কিন্তু আমাদের একটা যেহেতু নিতে হবে, তাহলে আলোক শক্তিকে খাবারের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়। তারপরে কোশ্চেন, জিওল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহণ করে, তাহলে জিওল মাছ কোথায় থাকে? অ্যাকচুয়ালি ওদের মেন জায়গা হচ্ছে জলে, বাট জল থেকে তুলে এনে ডাঙ্গাতেও অনেকক্ষণ বাঁচতে পারে। তাহলে ডাঙ্গাতে বাঁচে কেন? ডাঙ্গাতে বাঁচার জন্য ওর জন্য এক্সট্রা শ্বাসঅঙ্গ লাগবে, তাই তো। তাহলে বায়ুতে বাঁচার জন্য, ডাঙ্গাতে কী আছে? ডাঙ্গাতে বায়ু আছে, তাহলে বায়ুতে বাঁচার জন্য ওদের অতিরিক্ত শ্বাসযন্ত্র লাগে। তারপরে কোশ্চেন, কোষের প্রধান শোষণ বস্তু কী? শোষণ কাকে বলে? অ্যাকচুয়ালি C6H12O6 গ্লুকোজকে ভেঙে ATP তৈরি করার পদ্ধতিকে বলা হয় শোষণ। এটা একটু শর্টে বলা হলো। অ্যাকচুয়ালি এই শোষণটা একটা স্টেপে হয় না, দুটো স্টেপে হয়। একটা হচ্ছে গ্লুকোজ থেকে C6H12O6 গ্লুকোজ থেকে প্রথমে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, আর সেকেন্ড স্টেপে পাইরুভিক অ্যাসিড থেকে ATP কনভার্ট হবে। তাহলে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, এটাকে বলা হয় ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেল হয় মাইটোকন্ড্রিয়াতে, এটা হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে কি হচ্ছে, কোষের প্রধান শোষণ বস্তু, যে বস্তুকে শোষণ করে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের প্রধান শোষণ বস্তু, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকোজ। সি নম্বরটা হচ্ছে শোষণের প্রধান শোষণ বস্তু, ঠিক আছে। তারপরে চলে আসি, কেঁচোর রেচন অঙ্গটির নাম কি? কেঁচোর রেচন অঙ্গের নাম আমাদের জানতে হবে। রেচন অঙ্গ মানে কি? যে অঙ্গের সাহায্যে তার বডি থেকে নোংরা আবর্জনা বাইরে বের করে দেয়, সেগুলোকে বলা হয় রেচন অঙ্গ। তাহলে কেঁচোর রেচন অঙ্গের নাম কি? তাহলে এক নম্বর কথা হচ্ছে কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে ত্বক, তারপরে নেফ্রিডিয়া, ফ্লেম কোষ এবং সবুজ গ্রন্থি। তাহলে কেঁচোর রেচন অঙ্গের নাম কি? আমাদের ত্বক। কার রেচন অঙ্গ? ত্বক হচ্ছে অ্যামিবার রেচন অঙ্গ, ঠিক আছে, ঠিক আছে। কেঁচোর রেচন অঙ্গ হচ্ছে ত্বক হচ্ছে অ্যামিবার রেচন অঙ্গ হতে পারে। তারপরে নেফ্রিডিয়া এক নম্বর, অ্যাকচুয়ালি হচ্ছে এই নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচন অঙ্গ। তাহলে নেফ্রিডিয়া কি? কেঁচোর রেচন অঙ্গকে বলা হয় নেফ্রিডিয়া, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। ফ্লেম কোষ কার রেচন অঙ্গ? ফ্লেম কোষ আর সোলার, তাই তো। আর হচ্ছে সবুজ গ্রন্থি হচ্ছে মাকড়সার রেচন অঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে চলে যায়, কোন প্রকার সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়? তাহলে আমাদের বলছে ইথাইল অ্যালকোহল তৈরি হবে, তার মানে এটা হচ্ছে অবাধ শোষণ প্রক্রিয়া হবে, অবাধ সন্ধান প্রক্রিয়া বা অবাধ শোষণ প্রক্রিয়া হবে। অবাধ শোষণ মানে কি? সেখানে নো অক্সিজেন নিড, কোনো অক্সিজেনের দরকার পড়বে না। সবার শোষণ প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের দরকার পড়বে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সবার শোষণ প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের দরকার পড়বে না। তাহলে এই কোন সন্ধান প্রক্রিয়ায় কী হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে? তাহলে আমরা এটা জানবো, কোহল সন্ধান বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কিন্তু ইথাইল অ্যালকোহল তৈরি হয়। তার মানে C6H12O6 গ্লুকোজকে ভেঙে কী হচ্ছে ইথাইল অ্যালকোহল ফরম্যাট হচ্ছে, প্লাস কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্লাস কী হচ্ছে 50 ক্যালোরি এটিপি রয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে কোহল সন্ধান বলা হচ্ছে। ক্লিয়ার এই অবধি? তাহলে এগুলো একটাও হবে না। তারপরের কোশ্চেনে চলে যায়, কোন প্রকার শোষণে বায়বীয় অক্সিজেন O2 প্রয়োজন হয়? কোন প্রকার সন্ধান? তাহলে আমি একটু আগে বললাম যে শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে সবাত শোষণ, এরোবিক রেসপিরেশন, এরোবিক বা সবাত শোষণ, আর একটা হচ্ছে অ্যানারোবিক।
অবাধ শোষণ। এই সবাদ শোষণ প্রক্রিয়ায়, সবাদ কেন বলা হচ্ছে, এই সবাদ শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন দরকার, অক্সিজেন দরকার, আর অবাধ শোষণ প্রক্রিয়ায় অক্সিজেন দরকার নয়। ক্লিয়ার? তাহলে আমাদের বলছে অক্সিজেনের প্রয়োজন, তাহলে সবাদ শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। ক্লিয়ার? তারপর চলে আসি তীব্র আম্লিক মাধ্যমে ক্রিয়াশীল প্রোটিওলাইটিক উৎসেচক হলো। প্রোটিওলাইটিক মানে কি হচ্ছে, প্রোটিনকে ব্রেকডাউন করে, প্রোটিনকে ব্রেকডাউন করে, ঠিক আছে, প্রোটিনকে ব্রেকডাউন করে, সেই জন্য হচ্ছে প্রোটিওলাইটিক। তাহলে প্রোটিওলাইটিক কি, ইরিপসিন, ট্রিপসিন, পেপসিন ও কাইমোটিপসিন। তাহলে এগুলো যদি আমি নাম দেখি, তাহলে এগুলোর নাম হচ্ছে, ফার্স্টেরটা যদি বলছে ইরিপসিন, তাহলে এটা হচ্ছে পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। তাহলে দেখি এটা, দেখি 1 নম্বর এখান থেকে দেখি, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করছে কে, ইরিপসিন, ঠিক আছে। তারপর চলে আসি ট্রিপসিন। ট্রিপসিন কি করছে, প্রোটিনকে পেপটাইডে কনভার্ট করছে, প্রোটিনকে কিসে কনভার্ট করছে, পেপটাইডে, প্রোটিনকে পেপটাইডে কনভার্ট করছে। পেপসিন চলে যায়, পেপসিনও কি করছে, প্রোটিনকে পেপটনে কনভার্ট করছে, প্রোটিনকে পেপটনে কনভার্ট করছে। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল এটা যদি চলে যায়, প্রোটিনকে পেপটাইডে কনভার্ট করছে, প্রোটিনকে পেপটাইডে। কী বলছে আমাদের, আম্লিক, তাহলে যারা প্রোটিনকে ব্রেকডাউন করছে সেগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক। বাট এমন একটা প্রোটিওলাইটিক বের করতে হবে যেটা হচ্ছে আম্লিক, অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে, আম্লিক হবে, অ্যাসিডিক ইন নেচার, তাহলে সেটা কেবলমাত্র পেপসিন। পেপসিন হচ্ছে আম্লিক মাধ্যমে প্রোটিনকে ব্রেকডাউন করতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি নম্বরটা সঠিক উত্তর। তারপরে চলে যায় রসের উস্রোত প্রক্রিয়ায় কোন বল বা বলগুলি জলস্তম্ভকে জাইলেম বাহিকার ওপর দিয়ে চালনা করে। রসের উস্রোত মানে কি, রসের উস্রোত মানে মূল থেকে জলটা পাতায় পৌঁছে যায়, এটাকে বলা হয় রসের উস্রোত। এই রসের উস্রোত প্রক্রিয়ায় কোন বল প্রয়োগ করে জাইলেম দিয়ে জলগুলো আস্তে আস্তে পাতায় উঠে যায়, ঠিক আছে। তাহলে এইটা কি হবে, এইটা অ্যাকচুয়ালি হবে বাষ্পমোচন টান, কারণ পাতার থেকে যখন বাষ্প হয়ে যাবে তখন পাতা কি করবে, পাশের থেকে জল টানার চেষ্টা করবে, তাহলে এটাকে বলা হয় বাষ্পমোচন টান। আবার যদি চলে যায় মূলজ টান, মূলজ মানে কি, মূলজ যদি দেখি তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, দেখো এটা যদি একটা উদ্ভিদের মূল হয়, এখানে গাছ আছে, এবার যখন মানে এই মাটি থেকে সয়েল থেকে জলটা এন্টার করবে রুটে, জলটা রুটে এন্টার করবে, তখনকার কী হচ্ছে, রুটের মধ্যে জল বেশি হওয়ার জন্য এখানে কিন্তু রুট প্রেশার ক্রিয়েট হবে, রুট প্রেশার ক্রিয়েট হবে, তাতে করে রুট প্রেশার ক্রিয়েট হলে জলটা আস্তে আস্তে উপরের দিকে ফাঁকা স্পেসের দিকে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর বাষ্পমোচন টান এবং মূলজ টান। আমাদের সঠিক উত্তর কি, বাষ্পমোচন টান, মূলজন। তাহলে এটা হচ্ছে আমাদের ডি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে চলে যায় সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম। এটা ডিরেক্টলি, এটা আর বোঝানোর কিছু নেই, সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম। আগে ল্যাক্টোব্যাসিলাস কি করে, দুধ থেকে দই বানাতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস, তাই তো। রাইজোবিয়াম হচ্ছে নাইট্রোজেন N2 ফিক্সেশন করে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে রোডোস্পাইলাম। রোডোস্পাইলাম এমন একটা ব্যাকটেরিয়া যেটা সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরে কোশ্চেন চলে যায় ক্রেব চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র কোষের যে অংশে ঘটে। তাহলে আগে আমাদের বুঝতে হবে ক্রেব চক্র আর সাইট্রিক অ্যাসিড চক্র কি একই জিনিস, এক্স্যাক্টলি, ক্রেব চক্র অ্যান্ড সাইট্রিক অ্যাসিড চক্র একই জিনিস। এইটা অ্যাকচুয়ালি শোষণের পার্ট। যদি আমরা শোষণ দেখি, C6H12O6 গ্লুকোজ থেকে প্রথম পর্যায়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেকেন্ড পর্যায়ে পাইরুভিক অ্যাসিড থেকে এটিপি তৈরি হয়। তাহলে এইটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। কি নাম, এই স্টেপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। আর এই পাইরুভিক অ্যাসিড থেকে এটিপি তৈরি করা হচ্ছে ক্রেবস সাইকেল।
এইবার এইটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়, অ্যাসিড সাইকেল বলা হয়। কেন বলা হয়? কারণ সাইট্রিক অ্যাসিড সাইকেল বলা হয় কারণ এই পাইরুভিক অ্যাসিড থেকে এটিপি তৈরি করে ফার্স্ট যে কম্পোনেন্ট, ফার্স্ট স্টেবল বাই প্রোডাক্ট ইজ কি হচ্ছে এই পাইরুভিক অ্যাসিডের ফার্স্ট বাই প্রোডাক্ট যদি আমরা দেখা যায়, ফার্স্ট বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। এবার যেহেতু এই সাইট্রিক অ্যাসিড ফার্স্ট বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই জন্যে এই চক্রটাকে, ক্রেবস চক্রটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। তারপরে কোশ্চেন, শুষ্ক বায়ুতে জল শোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে যে অবস্থার সৃষ্টি হয়, তাহলে শুষ্ক বায়ুতে যখন বাতাসে জলীয় বাষ্প কম, এয়ারে লো H2O জলীয় বাষ্প কম, তখন সেই এয়ারটাকে বলা হয়েছে ড্রাই এয়ার। এইটা বেশিরভাগ উইন্টার সিজনে দেখা যায়, এবার উইন্টার সিজনে দেখা যায়, এবার উইন্টার সিজনে এয়ারে ড্রাই থাকে, তাই তো? এবার এই সময় কি হচ্ছে, যদি জল শোষণ মানে গাছ শিকড় দিয়ে যতটা পরিমাণে জল শোষণ করছে তার চেয়ে বেশি জল বাষ্পীভূত হয়ে যায়, তখন গাছের পাতাগুলো আস্তে আস্তে নুয়ে পড়ে, এইটাকে বলা হয় অবনমন বা উইল্টিং। এগুলো একটাও হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরে কোশ্চেন, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? তাহলে যদি আমরা দেখি, এটা ডিরেক্ট বই থেকে তুলে দিচ্ছে, ইউরিয়া উৎপন্ন হওয়ার কথা বলছে, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? আচ্ছা, এখানে একটা কোশ্চিন, আচ্ছা এইটা আমরা ক্রেবস চক্রের সাইট্রিক অ্যাসিড চক্র বা কোষের যে অংশে ঘটে সেটি কি? তাহলে সাইট্রিক অ্যাসিড কোথায় ঘটে? তাহলে ক্রেবস চক্রের সাইট্রিক অ্যাসিড সাইকেল যেটা হচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, MITROCONDRI। তাহলে ক্রেবস চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে, আর সাইট্রিক অ্যাসিড চক্র ঘটে হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড কোথায়, সাইট্রিক অ্যাসিড বলছি, গ্লাইকোলাইসিস চক্র ঘটে কোথায়? আমাদের সাইটোপ্লাজমে। ক্লিয়ার? চলো তারপরে, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন অঙ্গে? তাহলে মানবদেহে ইউরিয়া উৎপন্ন হবে কোন অঙ্গে, ফার্স্ট কথা। তাহলে এটা একদম ডিরেক্টলি আমরা দেখেছিলাম যকৃতে, আমাদের যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়, ইউরিয়া ফর্মেশন হয় যকৃতে। ক্লিয়ার? আমাদের যকৃতে ইউরিয়া ফর্মেশন হয়। ক্লিয়ার এই অবধি? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তারপরে যদি চলে যায়, মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? তাহলে মানুষের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম ব্লাড প্রেশার, মানে রক্তচাপ হচ্ছে বিপি পরিমাপক করার যন্ত্রের নাম কি? এখন তো মোবাইলে বিপি বের হয়ে গেছে, অ্যাকচুয়ালি এই বিপি পরিমাপ করার যন্ত্রের নাম আমাদের, বলো তাড়াতাড়ি ট্রাই করো, আমাদের স্ফিগমোম্যানোমিটার। যে এরকম একটা যন্ত্র দেখবে ডক্টররা নিয়ে আসে, এরকম একটা যন্ত্র, এখান থেকে এরকম বাক্সের মতন থাকে, ঠিক আছে, আর এখান থেকে একটা তার বের করে এরকম মানুষের হাতের মধ্যে পেঁচিয়ে দেয়, এরকম একটা তার বের করে মানুষের হাতের মধ্যে এরকমভাবে পেঁচিয়ে দেয়, আর এখান থেকে আর একটা সুতোর মতন আছে, এখানে একটা থাকে, এটা হচ্ছে আমাদের স্ফিগমোম্যানোমিটার। ক্লিয়ার? এইবার আর বাদবাকি যে যন্ত্রগুলো, এগুলো কী করে? ইসিজি কী করে? আমাদের হার্টের কোনো প্রবলেম আছে কি না বা হার্টের স্পন্দনকে মাপতে সাহায্য করে। ইইজির পুরো নাম কি? ইলেকট্রো এনসেফালোগ্রাম। তাহলে ইইজির পুরো নাম কি? ইইজি এর পুরো নাম কি? ইলেকট্রো এনসেফালোগ্রাম। আচ্ছা, বেনেডিক্ট যন্ত্র দেখি কি মাপা হয় এটা বলো তো। অ্যাকচুয়ালি বেনেডিক্ট যন্ত্র যে BMR মাপা হয়, বেনেডিক্ট যন্ত্রতে BMR মাপা হয়। তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। রাসায়নিক ধর্মে গদ হলো এক প্রকার। গদ কি? যে গাছের থেকে যে গাছের আঠাগুলো পাওয়া যায় সেগুলোকে ওয়ান টাইপ অফ গদ বলা যায়। তাহলে গদের রাসায়নিক প্রকৃতি কি, মানে গদ কি নিয়ে তৈরি হচ্ছে? তাহলে গদ আমরা যদি দেখি, তাহলে গদ তৈরি হচ্ছে পলিস্যাকারাইড নিয়ে। এবার তোমাদের মনে কোশ্চেন আসে, স্যার পলিস্যাকারাইড কি, মনোস্যাকারাইড কি, প্রোটিন কি, স্নেহ পদার্থ কি? তাহলে আমরা যদি স্নেহ পদার্থ দেখি, তাহলে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, এটা কী হচ্ছে? ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে স্নেহ পদার্থ। মনোস্যাকারাইডের যদি এক্সাম্পল দিই,
C6H12O6। এই মনোস্যাকারাইডের অনুপাত হচ্ছে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন। তাহলে এইটার অনুপাত দিতে হবে মনোস্যাকারাইডের, সবসময় মনে রাখবে এটার অনুপাত হবে 1:2:1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনোস্যাকারাইড অনুপাত। এবার মনোস্যাকারাইডগুলো মিলে তার মানে কি ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড তৈরি হয়। যেমন 10 এর বেশি গ্লুকোজ বা শর্করা যদি গ্লাইকোসাইটিক বন্ড দিয়ে যুক্ত থাকে, মানে 10-এর বেশি শর্করা যদি গ্লাইকোসাইটিক বন্ড দিয়ে যুক্ত থাকে, তখন সেই শর্করাটাকে বলা হবে পলিস্যাকারাইড। যেমন গ্লাইকোজেন, এক্সাম্পল যদি দেই, গ্লাইকোজেন, সেলুলোজ, এর হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। ক্লিয়ার? তারপরে যদি চলে যাই, মানবদেহে অণুচক্রিকার অভাবজনিত রোগের কারণ কি? তাহলে মানবদেহে যদি অণুচক্রিকা কি হচ্ছে? অণুচক্রিকা রক্তকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, বাঁধতে হেল্প করে। তাহলে এই রক্তকে যদি জমাট না বাঁধতে পারে তাহলে কি কন্টিনিউয়াসলি ব্লিডিং হবে, রক্ত জমাট বাঁধবে না। তাহলে এই ডিজিজকে বলা হয় পারফিউরা। তার মানে আমাদের সঠিক উত্তর সি নম্বরটা। এবার আরেকটা যদি চলে যায়, শ্বেত রক্ত, লিউকেমিয়া। তাহলে যদি লিউকেমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার যদি হ্রাস বৃদ্ধি হয়, তাহলে সেটা হচ্ছে লিউকেমিয়া। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায় আমরা, যে রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় সেটি। তাহলে সিম্পলভাবে মনে রাখবে, সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনার, আর একটা হচ্ছে ইউনিভার্সাল রিসিভার বলা হচ্ছে। ইউনিভার্সাল যদি সার্বজনীন দাতা বলা যায়, সার্বজনীন দাতা বলা যাবে ও ব্লাড গ্রুপকে, ঠিক আছে। আর রিসিভার বলা যাবে এ বি ব্লাড গ্রুপকে। ও ব্লাড গ্রুপকে দাতা বলা যাবে কেন, সার্বজনীন দাতা বলা যাবে কেন? কারণ ও সবাইকে ব্লাড দিতে পারে, তাই তো। আর এ বি সবার থেকে ব্লাড নিতে পারে। তাহলে ক্লিয়ার? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বলো কি উত্তর হবে? তাহলে সার্বজনীন দাতা কাকে বলা হচ্ছে? ও ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা। সঠিক উত্তর হচ্ছে ও ব্লাড গ্রুপ, নাম্বার বি, ও ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা বলা হচ্ছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায়, একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? তাহলে একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা যদি আমরা চলে যাই, তাহলে এটা ডিরেক্টলি বই থেকে 40 থেকে 45 লক্ষ। তাহলে সঠিক উত্তর সি নম্বরটা। তারপরের কোশ্চিন, বই ফুলকা বা বুকগিল, এটা আমরা একটু আগেই পড়লাম, বই ফুলকা বা বুকগিল রাজ কাঁকড়ার থাকে, তাই তো। তাহলে এটা সঠিক উত্তর সি নম্বরটা। তারপরে চলে আসি, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন, উই পোকার অন্ত্রে মিথজীবী রূপে বসবাসকারী আদ্য প্রাণীটির নাম কি? উই পোকার অন্ত্রে যে আদ্য প্রাণীটা বসবাস করে মিথজীবী, যেটা হচ্ছে কি হচ্ছে সেলুলোজকে ডাইজেস্ট করতে হেল্প করে, সেটার নাম কি? সেটা একদম মনে রাখবে নামটা, ঠিক আছে। সেটার নাম হচ্ছে টাইকোনিম্ফ। কি নাম? টাইকোনিম্ফ। তাহলে বি নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে যায়, উদ্ভিদ কোষের মধ্যচ্ছদা গঠনে সাহায্যকারী মৌলিক পদার্থ কি? উদ্ভিদ কোষের মধ্যচ্ছদা, এটা আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম, যে উদ্ভিদদের দুটো কোষ প্রাচীরের মাঝে এরকম একটা পর্দা থাকে, এটা যেটাকে বলা হয় মধ্যচ্ছদা বা মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলা কী নিয়ে তৈরি হচ্ছে? এই মিডিল ল্যামেলা একদম ডিরেক্ট বই থেকে কোশ্চিন তুলে দিচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের কোশ্চেনে চলে যাই, 29 নম্বর,
সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট যে অংশ থেকে উৎপন্ন হয়। আচ্ছা, সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের যে অংশে। আলোক বিক্রিয়া কোথায় ঘটে সালোক সংশ্লেষে? যদি একটা ক্লোরোপ্লাস্টের যদি ছবি দেখি, এটা যদি ক্লোরোপ্লাস্টের ছবি হয়, ক্লোরোপ্লাস্ট হচ্ছে ডবল মেমব্রেন, তাই তো? এবার ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম এরকম থাইলাকয়েড থাকে, এরকম থাইলাকয়েড থাকে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড। এবার অনেকগুলো থাইলাকয়েড মিলে এরকম বান্ডিল তৈরি করে, অনেকগুলো থাইলাকয়েড মিলে এরকম বান্ডিল তৈরি করে। থাইলাকয়েড মিলে এই পুরো বান্ডিলটাকে বলা হয় গ্রানা। গ্রানা। এবার এই দুটো গ্রানার মধ্যে আবার একটা লিঙ্ক থাকে, এরকম লিঙ্ক থাকে, তা এগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি। এবার সালোক সংশ্লেষে আলোক দশা সবসময় মনে রাখবে, সালোক সংশ্লেষে দুটো দশা, একটা হচ্ছে লাইট রিয়াকশন, একটা হচ্ছে ডার্ক রিয়াকশন। সালোক সংশ্লেষে আলোক দশা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। আর যদি অন্ধকার দশা হয় তাহলে অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। তাহলে মনে থাকবে আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। তাহলে কি হচ্ছে? ক্লোরোপ্লাস্টের যে অংশে আলোক দশা হয়, তাহলে কোথায় আছে? গ্রানা। 1 নম্বরে আছে, মানে এ নম্বরে আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? তারপরে চলে আসি, কেলভিন অন্ধকার দশার বিক্রিয়া পরীক্ষার জন্য কোন উদ্ভিদকে বেছে নেয়? তাহলে কেলভিন চক্র যে আমরা বললাম, যে এই কেলভিন যে উদ্ভিদটাকে বেছে নিয়েছিল বিক্রিয়ার জন্য, সেটার নাম হচ্ছে ক্লোরেলা। তাহলে অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের কোশ্চেনে চলে যায়, সালোক সংশ্লেষে অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি কি? তাহলে সালোক সংশ্লেষে অন্ধকার দশায় উৎপন্ন যে প্রথম স্থায়ী যৌগ, সেটার নাম হচ্ছে পিজিএ। তাহলে সেটার নাম কি? পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর বি নম্বরটা, পিজিএ। গ্লুকোজ না, কিন্তু প্রথম স্থায়ী যৌগ হচ্ছে পিজিএ। ঠিক আছে? তারপরে যদি চলে যায়, গ্রহণকারী পদার্থ কি? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটু ভুল আছে, যে গ্রহণকারী না, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী পদার্থ। কিন্তু সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী পদার্থ হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে RUBP, রাইবোজুলোজ বিসফসফেট। ঠিক আছে? এ কি করে? সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। ঠিক আছে? মানে এই RUBP আর কার্বন ডাইঅক্সাইড মিলে আমাদের কি তৈরি করবে? যে আমাদের পিজিএ তৈরি করবে, এইগুলো তৈরি করবে, তাই তো? তারপরে চলে যাই, তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের বি নম্বরটা। তারপরে চলে যায়, মূত্রের রং গাঢ় হলুদ হলে মূত্র অবশ্যই উপস্থিত থাকবে। তাহলে মূত্রের রং কখন গাঢ় হলুদ কালার হয়? তাহলে তোমরা এটা একদম ইজিলি মনে রাখবে, যখন আমাদের মূত্রের মধ্যে বিলিরুবিন থাকে, মূত্রের মধ্যে বিলিরুবিন থাকে, তখন আমাদের মূত্রের রং কিন্তু হলুদ হয়ে যায়। বিলিরুবিন থাকলে মূত্রের রং কিন্তু হলুদ হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটা। তারপরে চলে যায়, কোষের প্রধান শ্বসন বস্তুটি কি? তাহলে এইটা আমাদের কোষের প্রধান শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, মানে গ্লুকোজই মেনলি শোষণ করে। আচ্ছা, তারপরে চলে যায়, কোন রেচন পদার্থটির কারণে মূত্রের রং হলুদ হয়ে যায়? তার মানে আবার সেই বিলিরুবিন, একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা। তারপরে চলে যায়, সকল প্রকার শোষণ প্রক্রিয়ার সাধারণ পর্যায়টি হলো। এইবার যদি আমরা শোষণ প্রক্রিয়াটা দেখতে যাই, তাহলে শোষণ প্রক্রিয়াটায় একটু ভালো করে দেখতে হবে। ফার্স্ট শোষণ প্রক্রিয়া হচ্ছে গ্লুকোজ, C6H12O6। গ্লুকোজকে ভেঙে কি তৈরি করবে? পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করার পদ্ধতিকে বলা হয়, কি বলা হচ্ছিল? গ্লাইকোলাইসিস। কোথায় ঘটেছিল? গ্লাইকোলাইসিস হয়েছিল কোষের সাইটোপ্লাজমে। এইটা কিন্তু কমন প্রক্রিয়া, এখানে কোনো অক্সিজেনের দরকারও পড়ে না, কার্বন ডাইঅক্সাইডের দরকার পড়ে না, এগুলো কোনো কিছুই না। কিন্তু যখন পাইরুভিক অ্যাসিড থেকে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এরোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক। যদি এরোবিকে চলে যায় তাহলে অক্সিজেন লাগবে। তার মানে কি, পাইরুভিক অ্যাসিড থেকে এরোবিকে কি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড প্লাস অক্সিজেনের হেল্পে কি তৈরি করবে?
এটিপি তৈরি করবে আর 686 ক্যালোরি শক্তি উৎপন্ন করবে। ক্লিয়ার? এইবার এই গ্লাইকোলাইসিস আর এই এটিপি মানে এরোবিক রেসপিরেশন টোটাল 38 মলিকুল আমাদের এটিপি তৈরি হচ্ছে। ক্লিয়ার? কিন্তু যখন অ্যানারোবিকে চলে যাব, অ্যানারোবিক আবার দুটো, একটা হচ্ছে অ্যালকোহল তৈরি করবে আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে? এইখানে এই অ্যানারোবিকের ক্ষেত্রে কিন্তু অ্যালকোহল আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, সাথে কিন্তু মাত্র 50 ক্যালোরি শক্তি উৎপন্ন হবে, 50 ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে বলছে সকল প্রকার শোষণের প্রক্রিয়ার সাধারণ পর্যায়ে। দেখো তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা একদম সাধারণ পর্যায়ে, তাহলে এখানে দেখো গ্লাইকোলাইসিস আমাদের এ নম্বরে অপশন আছে। ক্লিয়ার? তাহলে গ্লাইকোলাইসিস আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের কোশ্চেনে চলে যায়, কোন বিপাকের ফলে উপক্ষার জাতীয় রেচন পদার্থ উৎপন্ন হয়? কোন বিপাকের ফলে, মানে কি বিপাকের ফলে উপক্ষার জাতীয় রেচন পদার্থ তৈরি হয়? তাহলে এটা বলো কুইকলি, তাড়াতাড়ি। উপক্ষার জাতীয় রেচন পদার্থ, এইটা সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। যদি আমরা প্রোটিন বিপাক করি, মানে উদ্ভিদরা প্রোটিন বিপাক করে, তাহলে কি উপক্ষার জাতীয় রেচন পদার্থ তৈরি হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যায়, সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে শক্তির, আচ্ছা সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে শক্তি কোন রূপে জমা থাকে? তাহলে অ্যাকচুয়ালি সালোকসংশ্লেষে ছিল লাইট এনার্জি। এবার খাদ্যের মধ্যে যে এনার্জিটা রূপে জমা থাকছে সেটা কি? তাহলে খাদ্যের মধ্যে স্থৈতিক রূপে জমা থাকছে বা কিংবা রাসায়নিক শক্তি রূপে জমা থাকছে। সৌরশক্তিটাই তো রাসায়নিক শক্তি বা স্থৈতিক রূপে। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি অ্যান্ড ডি, দুটোই হয়ে যাবে। ক্লিয়ার? স্থৈতিক শক্তির রূপে থাকতে পারে, আবার রাসায়নিক শক্তির রূপেও থাকতে পারে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়, কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজন অতিরিক্ত জল বাইরে বের করে দেয়? তাহলে শ্বসন প্রক্রিয়ায় আমরা দেখলাম কি হচ্ছে, C6H12O6 থেকে কি তৈরি করছে? এটিপি তৈরি করছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দেখলাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল প্লাস লাইট, এটা দিয়ে কি তৈরি করছে? C6H12O6 গ্লুকোজ তৈরি করছে। নিঃস্রাবণ তো লাগবে না। এবার বাষ্পমোচন প্রক্রিয়ায় কী হচ্ছে? বাষ্পমোচন প্রক্রিয়ায় পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র দিয়ে এক্সট্রা ওয়াটার এভাপোরেট করে যাচ্ছে, মানে জলটা বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বাষ্পমোচন প্রক্রিয়ায় জল বাইরে বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের আজকে টোটাল এই 39টা কোশ্চেন ছিল, এবং কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি ছিল মোটামুটি। তোমরা যদি ক্লাস 9-এর এই থার্ড চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে মনে হবে ইজি। ঠিক আছে? এবং এর পরের দিন কিন্তু আমরা ক্লাস 9-এর 4th চ্যাপ্টার সলভ করব। তোমরা সেই 4th চ্যাপ্টারটা একবার পড়ে রাখবে বই থেকে, টেক্সট বই থেকে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে বন্ধুরাও এইটা থেকে হেল্প পায়। ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।